আসলে আজকে দুটো অনুষ্ঠান কিভাবে যে একসাথে পড়ে গেল বুঝলাম না আমি। আমার স্মৃতিশক্তি ইদানিং কাজ করছে না। মনে হয় জনমুক্তি থেকে যখন লিখন আমাকে বলল, তখন আমার খেয়াল ছিল না যে এই দিনেই আরেকটা অনুষ্ঠান আছে ১৬০০ স্টেশনে। তো সেটাও ৪টায় আর এটাও ৪টায়। তো এখন ওইটাই যেহেতু আগে বলে ফেলেছিলাম, তো ফলে ওটাতে আগে যেতে হলো আর তারপরে এখানে আসতে হলো। আমি আমার মানে যে দেরিটা হয়েছে সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, তো আসলে আমি তো আর বক্তা না। আমার জগৎটা খুবই সীমিত একেবারেই। মানে আমার জগৎ হচ্ছে এই ছাত্রছাত্রীদের সাথে কিছু কথা বলা, তাদের সামনে শিক্ষকদের সাথে, আর হচ্ছে একটু বইয়ের জগতে বা সংস্কৃতি জগতের, বিশেষ করে যারা লেখালেখি করেন তাদের সাথে, বিশেষ করে আর কি ওই লেখালেখির সূত্রে। তো ফলে এই এত বড় দুনিয়াতে আমার মানে খুবই সীমিত অভিজ্ঞতা এবং সীমিত লোকজনের সঙ্গে দেখা, মানে চলাফেরা। তো ফলে এই রকম জায়গাতে কথা বলাটা আসলে ইদানিং একটু বেশি হয়ে যাচ্ছে। সেটা আপনার কারণ বুঝতে পারেন যে কেন হয়েছে। তো ফলে আপনারা যেভাবে এত কিছু চিন্তা করেন, এত কিছু জানেন, এত কিছু বোঝেন এবং বলতে পারেন এত চমৎকার করে, আমি ওইভাবে পারবো না আর কি। আমি শুধু আমার যা অভিজ্ঞতা, আমার যে যা চিন্তা আছে ছোট পরিসরে, যেভাবে আমি কাজকর্ম করি, সেগুলোর ভিত্তিতে আপনাদের এই অনুষ্ঠানে যে জনমুক্তি এবং যে দাবিগুলো দেখলাম, ওই নিয়ে দু চারটা কথা বলবো আর কি। তার সব কথা আপনাদের পছন্দ হবে না, আমার নিজেরও হয়তো পছন্দ হবে না, কিছু কথা মানে কীভাবে বলেছি সেগুলো আর কি। তো যাই হোক, তো প্রথম কথা হচ্ছে যে এই জনমুক্তির সাথে কারা আছেন এটাই আমি জানি না আসলে। আমাকে লিখন বলেছে, লিখন আমাদের ইংরেজি বিভাগের ছাত্র, আমার প্রিয় ছাত্র একজন। তো সে বললো যে স্যার, জনমুক্তির নামে একটা প্রতিষ্ঠান বা একটা পরিসর আত্মপ্রকাশ করতে যাচ্ছে, ওদের ওখানে আপনি একটু যদি কথা বলেন। তো এখন লিখন আমাকে কেন কথা বলতে বলেছে সেটা লিখন জানে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এই যখন এই যে পরিসর, মানে এখন যে সময়টা, এই সময় কিছু কথা বলা আসলে একেবারে তো মানে উচিত, উচিত। তাই বললাম আচ্ছা ঠিক আছে, বলবো, অসুবিধা নেই। তো ফলে জনমুক্তিতে মানে নাদিরা ম্যাম যেটা বললেন যে এখানে তাদের ওখানে কমিটিতে একজন নারী বা কি নাই, এগুলোতে আমি কিছুই জানি না আসলে। আর দর্শকদের মতো তো দেখতেই পাচ্ছি একজন দুজন নারী ছাড়া এখন অলমোস্ট নাই। ওই যে ওদিকে সুমাইয়া আছে বোধহয়, আমার এক ছাত্র আছে, আর একজন ছাত্র আছে বোধহয়। তো হ্যাঁ, তো এখন এই কিন্তু সাহস করে চলে এলাম যে আচ্ছা ঠিক আছে, দু চারটা কথা বলি। তো এখানে অনেকগুলো দাবি আছে, 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা, হ্যাঁ 9টা দাবি আছে। ভালো, সব কিছুই ভালো। তো আমি ছাত্রদেরকে অনেক সময় একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে বলো তো নরকের রাস্তা কি দিয়ে তৈরি? রোড টু হেল। ক্রিস রিয়ার মনে একটা গান আছেন, রোড টু হেল। এনিওয়ে, তো এই রোড টু হেল, নরকের রাস্তা কি দিয়ে তৈরি? এখানে যদি আমি যা বসি ওইটা যদি নরক হয়, এই যে রাস্তাটা কি দিয়ে তৈরি আপনারা জানেন কেউ? ইংরেজিতে বলে দ্য রোড টু হেল ইজ পেভড উইথ গুড ইন্টেনশনস। যত ভালো ভালো জিনিস আছে, সুকুমার রায়ের একটা কবিতা আছে না, কিসে হয় তৈরি? জগতে যত ছেলে কিভাবে তৈরি হয় আর মেয়ে কিভাবে তৈরি হয়, মানে এইটারই ওনার একটা কবিতা আছে। জগতের সমস্ত ধুলো কাদা ময়লা এগুলো নিয়ে নাকি ছেলে তৈরি হয়, আর যত ক্ষীর ননি মাখন এগুলো দিয়ে মেয়েরা তৈরি হয়। এখন নরকের রাস্তা তৈরি হয় গুড ইন্টেনশনস দিয়ে। এটা প্যারাডক্সের মতো মনে হতে পারে আপনাদেরকে যে আচ্ছা সবই তো ভালো ইন্টেনশন, সেটা দিয়ে নরকের রাস্তা কিভাবে তৈরি হবে? এটা তো বেহেশতের রাস্তা তৈরি হবে। যিনি এটা বানিয়েছেন প্রবাদটা, তিনি হয়তো বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন যে আসলে এই যে গুড ইন্টেনশনস, কিন্তু গুড টাস্কস না, বা গুড ওয়ার্ক না, কাজ না। সবাই বলে যে ভালো কাজ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই দাবি ওই দাবি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে আমরা ওই কাজটা করে ওঠা হয় না। ফলে আলটিমেটলি ওইটা একটা নরকে পরিণত হয় আর কি।
এই যে এতগুলো দাবি, আমি যে অনুষ্ঠান থেকে আসলাম সেখানেও নানান দাবি দেওয়া আছে, তো সেইগুলো কাজে পরিণত করা খুব কঠিন, এবং সেই কাজে আমরা তো অবশ্য করে দেখিয়েছি। অন্তত এই যে জুলাই বিপ্লব, 5ই আগস্ট, অন্তত কিছু কাজ আমরা করে দেখিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে সেই কাজটা কাজটা করেছি, কিন্তু সেই কাজটা করার পরে যে উদ্দেশ্যে কাজটা করেছি তার অনেক কিছুই বা হয়তো সব কিছুই মানে কেমন যেন একটু গোলমেলে মনে হচ্ছে আমাদের কাছে। এই ব্যাপারে বোধহয় আপনারা কেউ দ্বিমত করবেন না, যে আসলে যে আশা লক্ষ্য এগুলো নিয়ে আমরা এই অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, কথা বলেছিলাম, প্রতিবাদ করেছিলাম ইত্যাদি ইত্যাদি, অনেকে মানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা চিকিৎসাধীন আছেন এখন, যারা ট্রমাটাইজ, তাদের যে আকাঙ্ক্ষা, তারা যে বাংলাদেশটা দেখতে চেয়েছিলেন, সেইটা অবশ্যই এই মুহূর্তের মধ্যে ওই 5ই আগস্ট থেকে আজকে 1 নভেম্বরের মধ্যে পুরো ব্যাপারটা তো যাবে না, কিন্তু অন্তত লক্ষণ দেখে তো বোঝা যাবে, মর্নিংস অফ দ্য ডে। এবং শুধু তো 15 বছরের না, এটা তো আসলে ওই যে আমি 5ই আগস্টের পরে যেটা আশা করেছিলাম, ঠিক একই রকম আশা তো আমরা 16ই ডিসেম্বরের পরেও করেছিলাম 1971-এ, করি নাই? 1971-এ 16ই ডিসেম্বরের পরেও তো সেই আশাটা করেছিলাম, কিন্তু সেই আশাটা তো আমাদের সফল হয় নাই। এই যে ফলে এই 15 বছরে স্বৈরাশাসন, 15 বছরে দুরাচার, 15 বছরের ফ্যাসিবাদ বলাটা, মানে এইটাকে আপনাকে আসলে নিয়ে যেতে হবে 52-53 বছরের অবস্থা। কারণ আপনি এই 52-53 বছরে বোধহয় বাংলাদেশের ইতিহাসে একটা দিন, দুটা দিনও যায় নাই মানে যেখানে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে ফেলতে, মানে সবাই, মানে পুরো দেশের জনগণ স্বস্তির নিঃশ্বাস নিয়ে ঘুমিয়েছি, মনে করেছি না এখানে আজকে একটা মানে বড় ধরনের কোনো অন্যায়, অবিচার, দুর্নীতি, গুম খুন এগুলো ঘটে নাই। তো এখন তাহলে ব্যাপার হচ্ছে যে তাহলে আবার আমাদেরকে, এবং আরেকটা জিনিস দেখেন একটা দেশ 50-52 বছর হয়ে যাওয়ার পরে কিন্তু তার এইসব বেসিক লেভেলে থাকার কথা না। একেবারে যে আমরা যে জিনিসগুলো নিয়ে সংগ্রাম করছি, সেই লেভেলের সংগ্রাম এই 52 বছরের পরে এসে যদি আমাদের করতে হয়, যেসব নিয়ে আমরা সংগ্রাম করছি, বড়ই দুর্ভাগা বলতে হবে আমাদেরকে। এবং কেন হলো সেইটার একটা ডায়াগনোসিস দরকার। সেই ডায়াগনোসিস হয়তো আমাদের কাছে আছে, কিন্তু হয়তো চিকিৎসাটা নাই। সেই চিকিৎসাটা নাই, তার কারণ হচ্ছে যে আমরা সবাই ওই গুড ইন্টেনশনসের কথা বলি, কিন্তু শেষ পর্যন্ত কাজ করতে গিয়ে দেখা যায় যে কাজের বেলায় আমাদের কথা এবং কাজের মধ্যে একটা বিরাট ফারাক থেকে যায়। আমরা বলেছি এখানে মত প্রকাশের স্বাধীনতা, এখানে 4 নম্বরে আপনাদের আছে মত প্রকাশের স্বাধীনতা। তো মত প্রকাশের স্বাধীনতা এটা বলতে খুব ভালো শোনায়, কিন্তু যখনই আপনি, এটা খুবই মানুষের প্রবৃত্তি বোধহয়, একবার ইনস্টিংক্ট, যে আসলে আমরা মনে করি আমি এবং আমার পরিবার এটা হচ্ছে সেরা। আমি এবং আমার পরিবারের লোকজন যা বলি এইটা হচ্ছে সবচেয়ে সহি কথা, সবচেয়ে ভালো কথা, সবচেয়ে দামি কথা। অন্যরা যা যা বলে সেইটা অতটা গুরুত্বপূর্ণ না। এবং আমি এবং আমার পরিবারের লোকজন দুনিয়ার সবচাইতে ভালো জিনিসটা ডিজার্ভ করি। আমি এবং আমার পরিবার কিভাবে ডিজার্ভ করি সেটা আপনারা যারা সুকুমার রায়ের হিংসুটিদের গান পড়েছেন বা জানেন, যদি না জানেন বা না পড়া থাকে এটা পড়ে নেন, একটা খুব মজার একটা কবিতা, হিংসুটিদের গান, পড়ে নেন, আমি বলতে চাচ্ছি না। এই যে মত প্রকাশের স্বাধীনতা, যখনই আমি মত প্রকাশের স্বাধীনতা বলছি, আমি আসলে আমার মতের বিরুদ্ধে একটু গেলেই কিন্তু আমি নড়ে চড়ে বসতেছি। অত সহজ না জিনিসটা, অত সহজ না। ভলতেয়ারের নামে যে কথাটা প্রচলিত যে হয়তো তোমার মতের সাথে আমার কথাটা, ওটা ভলতেয়ার বলেন নাই নাকি শুনেছি, আচ্ছা যাই, কিন্তু কথাটা দামি, কে বলেছেন সেটা দামি না। কথাটা হচ্ছে যে আপনার মতের সাথে আমার মত নাও মিলতে পারে, কিন্তু আপনি যে কথা বলতে চান সেটা যাতে আপনি বলতে পারেন সেই রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার, সেই সুযোগটা করে দেওয়ার জন্য আমি জান দেব, অত সস্তা না।
বিশেষ করে ফেসবুকের যুগে তো আরও না। আপনারা যারা সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছেন, আপনারা সবাই জানেন কীভাবে আমরা হামলে পড়ি। কেউ কোনো কথা বললে আমার মতের সাথে যদি অন্যটা যায়, এবং হয়তো আমিও সেটা করি আর কি, ঠিক আছে? তো সুতরাং অত সস্তা না জিনিসটা, বা অত সহজ জিনিসটা না। নাজিরা ম্যাডাম একটা কথা বলছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে নারীদের কথা বলেছেন। নারীদের আমি কিছুদিন আগে বললাম যে দেখেন, এই যে সকালবেলা আমরা উঠি পরিবারে এক একটা, এটা বাংলাদেশের কেন সারা দুনিয়ার পরিবারেরই তো একটা মানে চিত্র। খুব একটা যেখানে মডার্ন হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে, সেগুলো বাদে, যেখানে লোকজন অতটা আধুনিক মানে অনাধুনিক না। একটা পরিবারে সকালে যারা সদস্য আছেন তারা সকালে কি খাবেন, কে কি খাবেন, দুপুরে তারা কি খাবেন, স্ন্যাক্স কি হবে, মানে লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝখানে, আবার লাঞ্চ আর ডিনারের মাঝখানে বিকালের স্ন্যাক্স কি হবে, কে কি খাবে, এ ওটা খায় না, ও ওটা খায় না, ডিনারটা কি হবে। হ্যাঁ, এবং সেইটা শুধু ঠিক করা না, সেইটা ওই রকম রান্নাঘরে ওই রকম আগুনের তাপে ওই রকম জায়গায় বসে একদিন না, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, যুগের পর যুগ যারা এটা করে আমাদেরকে টিকিয়ে রেখেছেন ওই শ্রমিক শ্রেণীর পরে, তাদের তো, এবং তারা যে ধরনের, তাদেরকে আমরা যে ধরনের যেভাবে ট্রিট করি সমাজ, আচ্ছা তারা সমাজে ট্রিট করাটা আগে বলি, যে তারা যে ওই পুণ্যটা করে আমাদেরকে টিকিয়ে রেখেছেন, তাতেই তো তার বিনে মানে বিচারে বহিষ্ঠে চলে যাওয়ার কথা, আর কিছু দরকার নাই তার। আপনি শুধু চিন্তা করেন, শুধু এইরকম একটা বোরিং কাজ এবং একটা রেসপন্সিবল কাজ এবং এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ যারা এরকম করে গেছেন, আমাদের মা, খালা, দাদি, মানে যারা করেছেন, স্ত্রী, যারা করেন, তাদেরকে আমরা কিভাবে সেটাকে ট্রিট করি, তাদের পাওনা, ওই যেটা উনি বলেছেন যে তাদের পাওনা গণ্ডা মেটানোর ব্যাপারে আমরা কিভাবে তাদেরকে বঞ্চিত করি, সেই জিনিসটা এই জন্মমুক্তির এই দাবিতে বোধহয় আরো জোরালোভাবে থাকা দরকার। আরেকটা হচ্ছে যে এখানে আমি ওই যে বললাম না যে আমাদের যারা টিকিয়ে রেখেছে নারীদের পরে, শ্রমিক শ্রেণীটা, কৃষক, শ্রমিক, সেই শ্রমিক প্রবাসী হোক, সেই শ্রমিক গার্মেন্টস হোক, সেই শ্রমিক গৃহকর্মী হোক, যেই হোক, তাদের কথা কিন্তু আমরা ইভেন এখানেও নাই, একেবারে স্পষ্টাক্ষরে নাই। আপনি হয়তো বলতে পারেন যে না, তারা কোনো না কোনোভাবে এটার সাথে ইনক্লুডেড এই দাবিগুলোর সাথে, কিন্তু তাদের, এবং যেটা বললাম যে এই যে দেখেন নতুন সরকার হলো, তার কিছু দুদিনের মধ্যে শ্রমিকের বুকে গুলি বর্ষণ হবে। আপনি ভাবতে পেরেছিলেন? যেমন আমরা ভাবতে পারি নাই 1971 সালের পরে, 16 ডিসেম্বরের পরে আমরা ভাবতে পারি নাই যে 73 সালের এরকম একটা নির্বাচন হবে। একইভাবে আমরা কেউই দুঃস্বপ্নেও কল্পনা করি নাই যে 5ই আগস্টের অল্প কিছুদিন পরে এরকম ভাবে শ্রমিক মারা যাবে। শ্রমিক তো বোধহয় গতকালও মারা গেছেন, বোধহয় তাদের বুকে বোধহয় গত 2-1 দিনের মধ্যে গুলি চলেছে। তো এই শ্রমিক, কৃষক, প্রবাসী হোক, যে কোনো ধরনের হোক, তো তাদের ব্যাপারে একেবারে আমি চাই যে কোনো জায়গায় মানে আপনি এরকম লিখিত থাকতে হবে, এবং সরকারের কোনো ঘোষণাপত্র বা সরকারের কোনো কর্মকাণ্ডেও কিন্তু তাদের নিয়ে কোনো কথাবার্তা আছে কিনা আমি জানি না। আমি জানি মানে পত্রপত্রিকা একটু দেখা কমিয়ে দিয়েছে, আর কত দেখা যায়। আপনারা জানেন কি না জানেন যে সরকারের কোনো কিছু বলেছেন তারা যে না কৃষকদের জন্য এই করবেন, সেই করবেন, হেন তো করবেন, তেন করবেন। অথচ সমস্ত ফুটানি আমাদের শিক্ষিত লোকজনের বা অন্যান্য লোকজনের সমস্ত ফুটানি কিন্তু এদের উপরে নির্ভর করে আছে। হ্যাঁ, কিন্তু তাদের পাওনা গণ্ডা দেওয়ার ব্যাপারে আমরা ঠিক ততটাই উদাসীন। তো কিন্তু ওই যে বলেছিলাম যে আমার জগৎটা আসলে তো সীমিত, তো বিশ্ববিদ্যালয়টা বা শিক্ষার জগৎটা আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তো সেখানে আমি চাইবো যে
এই এত কথাগুলো জনমুক্তি হয়তো বলবে বা অন্য অনেকে বলবে, তাদের নিয়ে হয়তো কাজ করবে, কিন্তু আমি আমার বিশ্ববিদ্যালয়ের ওখানে চাইবো যেন আমার বিশ্ববিদ্যালয়টা ভালো চলে। আমার ভিত্তি কি? আমার ভিত্তি, আমার ভিত, আমার শক্তি হলো কারা? ছাত্র। আমার বিদ্যা বুদ্ধির চাইতে, আমার ডিগ্রির চাইতে আমার ছাত্র। আর আপনি বলতে পারেন স্যার আপনি ইংরেজি বিভাগের শিক্ষক এইসব কথা বলতেছেন, ইংরেজি বিভাগের কত দুর্নাম, ফেসবুক তো একটা গন্ধে মানে থাকা যায় না, আপনি ইংরেজি বিভাগের আপনি ছাত্র বান্ধব খুব হয়ে গেলেন। এখন এখন ইংরেজিতে আর দুটা কথা আছে, আরেকটা কথা আছে, এটাকে বলে কি যে এভরি saint has a past, every sinner has a future. আপনি যাকে সন্ত বলে মনে করেন, যিনি খুব জ্ঞানীগুণী, যাকে খুব মানে মনে হয় যে খুব পরম শ্রদ্ধাশীল, তারও একটা অতীত থাকে। আর যে সিনার, এই ধরেন আমি ইংরেজি বিভাগের শিক্ষক, তো আমারও একটা ভবিষ্যৎ আছে হয়তো, যে ভবিষ্যতে হয়তো আমি কিছু ভালো কাজ করবো। ইনফ্যাক্ট ইংরেজি বিভাগে কিছু ভালো কাজ যে হচ্ছে না সেটা না, কিন্তু আসলে তার কারণ হচ্ছে আমরা এই কলোনিয়াল হ্যাংওভারের কাছ থেকে কিছু মুক্তি পেয়েছি। কারণ ইংরেজি বিভাগ যে কোনো, আপনি এই যে কত সালে বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর থেকে যতজন এই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছে তাদেরকে বলা হয় না এই কথাটা, আপনি শুনবেন না যে এটা একটা রয়্যাল বিভাগ, রাজকীয় বিভাগ, মানে হ্যাঁ, এই কথাটা শুনে নাই এরকম কোনো স্টুডেন্ট নেই। নট অন অ্যান্থোলজি অফ ইংলিশ লিটারেচার দেখে নেই এরকম 90% স্টুডেন্ট আছে, কিন্তু ইংরেজি বিভাগ রয়্যাল বিভাগ এইটা শুনে নাই, এইটা 0.001% হবে না। সবাই জানে যে ইংরেজি নাকি রয়্যাল বিভাগ। তো এখন সেই রয়্যাল কলোনিয়াল হ্যাংওভার আমাদের মধ্যে আছে, যে জন্য আমরা মনে করি আমি যত ফেল করাতে পারবো, যত কম নাম্বার দিতে পারবো, তত আমার কৃতিত্ব। আর তার কারণ হচ্ছে যে ছাত্রের বেতনে তো আমার বেতন হয় না, প্রাইভেট ইউনিভার্সিটিতে যেরকম হয় সেটা তো আমার হয় না। তো সুতরাং ছাত্র ফেল করলে, আর আমার ছাত্র আমার সন্তান হয়তো ওই বিভাগে পড়ে না, নিবে। তো আসলে কিছু পরিবর্তন আসছে, তো আসবে আশা করি। তো যাই হোক, তো আমি চাই যে আমার বিশ্ববিদ্যালয়টা যেন রীতিমতো একটা 5 স্টার হোটেলের মতো হয়। এটাকে দেখতে এখন যেমন মানে একটা মানে কি বলবো, একটা আস্তাকুড় মনে হয়, বেশিরভাগ বিশ্ববিদ্যালয় দেখতে যেমন আস্তাকুড় মনে হয়, সেইটা যেন না হয়ে মানে 5 স্টার হোটেল। মানে আমি বলতে চাচ্ছি যে সমস্ত সুযোগ সুবিধার দিক থেকে আমি বলতে চাচ্ছি যে হলগুলো, না তো হলগুলোর কি অবস্থা, আপনি তো উঠতেই পারেন না হলে। বলতে যে 6 বছর পরে নাকি এবার হলে উঠেছে, 6 বছর পরে ছেলেমেয়েরা। আমি বললাম, তবু আমার কিছু কিছু ছাত্র বলে না স্যার, তো আমি উঠতে পারি না, তো আরো অনেক আগে থেকে তো আমি বৈধভাবে একটা হলে উঠতে পারি না ঠিক মতো। আমি যা খাই সেটা তো মানে ডাইনিংয়ে যে জিনিসগুলো দেয়া হয়, এইটা খেয়ে এরকম তরুণ তাগড়া যুবকরা, যুবতীরা, এরা কিশোর মানে তরুণরা, এরা কি বাঁচতে পারে বলে আপনার মনে হয়? তাদের হাতে তারা আবার মেধাবী হবে, তারা দেশের ভার গ্রহণ করবে, এটা সম্ভব না আসলে। তো এখন পরিবর্তন হচ্ছে, কিছু কিছু আমি শুনেছি যে নতুন যে প্রশাসন আছে তারা কিছু পরিবর্তন এনেছে, আশা করি এটা অব্যাহত থাকবে। তারপরে ধরেন লাইব্রেরিটার কি অবস্থা আপনারা যারা জানেন, লাইব্রেরিতে শিক্ষকরাই যায় না, সুতরাং ছাত্ররাও হয়তো খুব আরও কম যায়, কিন্তু ছাত্ররা যায়, আমি দেখি প্রায় যখন যাই তখন দেখি যে ছাত্ররা বসেছে বাইরে, বসে বসে পড়তেছে এবং হয়তো গাইড বই পড়তেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম বিভৎস অবস্থা এখনও নাই যে একবার ভোরের লাইন দিয়ে ওরা দৌড় দিয়ে ভেতরে যায় এবং বিসিএস এর পড়া পড়ে। কিন্তু এই লাইব্রেরির কি অবস্থা? কারেন্ট চলে গেলে, ওটা সেন্ট্রালি এসি হওয়ার কথা, তো কারেন্ট চলে কিন্তু হয় না। ফলে কারেন্ট চলে গেলে আইপিএসে শুধু লাইটটা জ্বলে, ফ্যান চলে না। তো গরমকালে মনে করেন যে কি অবস্থা হয়, সেখানে নরককুণ্ডের মতো একটা অবস্থা হয়। এটা কি শিক্ষকরা জানে না? শিক্ষকরা জানে তো এগুলো, কারণ প্রত্যেকটা প্রশাসনের সব জায়গায় শিক্ষক, রেজিস্ট্রার পর্যন্ত শিক্ষক, লাইব্রেরিয়ান শিক্ষক, যদিও তার কোনো লাইব্রেরি ডিগ্রি নাই, লাইব্রেরিয়ান শিক্ষক, প্রভোস্ট শিক্ষক, মানে সমস্ত জায়গায় শিক্ষক, প্রশাসনের মানে কোন জায়গায় শিক্ষকরা নাই সব কিছু তারা জানে। ছাত্রদের পরিবহন ব্যবস্থা, শাটল ট্রেন, বিশ্বের যেটা একটা বিশ্ব, পজিটিভ অর্থে নেগেটিভ অর্থে, দুই অর্থে, সেইখানে কি অবস্থা?
এই শাটল ট্রেনে যদি শিক্ষকরা আসা যাওয়া করতেন শহরে, প্রত্যেকটা বগি এসি থাকতো আজকে, প্রত্যেকটা বগি আজকে এসি করা থাকতো, যেরকম তাদের বাসগুলো আছে, যেরকম তাদের প্রত্যেকটা অফিস আছে। একজন শিক্ষক, নাম তো অবশ্যই বলবো না, মাথা খারাপ, তো তিনি আমাকে 2 দিন আগে গর্ব করে বললেন যে স্টুডেন্টস এইডসের টাকায় আমাদের প্রফেসরদের ঘর এসিগুলো এসি করে দিয়েছে। খুব গর্ব নিয়ে, আপনাদের বিভাগ কি করেছে বা আপনাদের নাই এসি নাই? আমার খুব গরম লাগতেছে। স্টুডেন্ট এইডের টাকায় প্রফেসর যারা আছেন তাদের ডিপার্টমেন্টে যেসব ঘর আছে সেগুলো এসি করে দিয়েছে। তিনি খুব আরাম পাচ্ছেন এবং গর্ব করে আমাকে বলতেছেন আবার। তো এখন আমি অনেক সময় নিয়ে নিচ্ছি, বোধ হয় আর বেশি সময় নেব না, তো যাই হোক আর অল্প শেষ করবো। তো আমি চাই এই জিনিসটা যাতে না হয়, হ্যাঁ, যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়টা যেন একেবারে মানে একটা আনন্দ কানন হয়ে ওঠে। আনন্দ কানন অলরেডি আছে, এটা কমিউনিটি সেন্টার অলরেডি হয়ে গেছে বিশ্ববিদ্যালয়। খালি গেলেই আপনি দেখবেন যে খাওয়া দাওয়া উৎসব এমন কিছু, কিন্তু শুধু শিক্ষাটা ছাড়া। হ্যাঁ, শুধু শিক্ষা হয়ে যদি ওটা হইতো আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু শিক্ষা বাদ দিয়ে আর সমস্ত কিছু সেখানে হচ্ছে, সমস্ত কিছু। কিন্তু তো বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমি এখানে দেখতে চাই যে এখানে প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপারে বলা আছে, ওইটা আমাদের ভিত্তি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তার বেতন, তার সম্মান, এই দুইটা জিনিস যেন, মানে আপনারা যখন এই যে জুলুম বলতেছেন না, তো এই আপনি মানে এই সমাজের এই শিক্ষাক্ষেত্রে যে জুলুমটা চলে, সেইটা আপনারা একটু মানে সরব হতে পারেন, যে আমাদের যারা ভিত্তিটা তৈরি করে দেন প্রাথমিক বিদ্যালয়ে, তারা যেন এম ইন লাইফ লিখতে পারেন যে হ্যাঁ, আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চাই একজন, ফিনল্যান্ডের মতো বা অন্য কোনো জায়গার মতো। তাই তো আমাদের ফিনল্যান্ডের স্বপ্ন দেখানো হতো। তো সেটার জন্য আসলেই কেউ দেখাতে পারেন যে আসলে আমরা ফিনল্যান্ডের মতো, আমরা যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চাই আমার জীবনে, কারণ সেইটা যদি ভিত্তিটা না হয়, আপনি যখন এই কাদামাটি যদি আপনি তৈরি করতে না পারেন, করে না ছেনে একটা কিছু তৈরি করতে না পারেন, এই বিশ্ববিদ্যালয়ে আসলে তখন কিছু হবে না। তো যাই হোক, তো অন্য সময় কথা বলবো, আজকে অনেক রাত হয়ে গেছে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওই রেট টু পে মানে গুড ইন্টেনশনসের পথ থেকে আমরা যেন গুড টাস্কসের দিকে যাই। হ্যাঁ, আর যতই বলি পরামর্শ, কিন্তু এর মধ্যে দেখেন আমরা কিন্তু অনেক চাইছি যে নিষিদ্ধ করে দিতে চাচ্ছি। তো নিষিদ্ধ করে আপনি কি করবেন? আপনার পরিবারের আমি এটা বলে শেষ করবো, আপনার পরিবারের যখন সদস্যরা কেউ বিগড়ে যায়, কেউ নেশাখোর হয়ে যায়, কেউ রিহ্যাবে দেওয়ার মতো অবস্থা হয়, তখন আপনি কি তাকে বাদ দিয়ে দেন? না, ও একটা যোগ বলে শেষ করি, সেটা হচ্ছে যে এক পরিবারের 3-4টা ছেলে, তো ছেলে মেয়ের কথা বললাম না, তো একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন হয়তো অন্য কিছু অফিসার বা অন্য কিছু, আর একজন হচ্ছে পকেট মার বা এই ডাকাত টাকা। তো বলে তুমি ওই ডাক্তারটাকে বের করে দাও না কেন, ওদের অন্য চোর ডাক্তার, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার, ওরাই তো তোমার পরিবারটা দেখবে। বলে আরে আমার ওই পকেট মার ছেলের ইনকামেই তো আমার সংসার চলে, ওদের তো কোনো ইনকাম নেই, ডাক্তার ফাক্তারের তেমন কোনো নাকি ইনকাম নেই। তো এখন আপনাকে তো আসলে সবাইকে নিয়ে বাঁচতে হবে। রবীন্দ্রনাথের একটা গান আছে, রবীন্দ্রনাথ এখন বেশ অতটা খুব একটা না, তো ওনার একটা গান আছে যে অন্তরমম বিকশিত করো। হ্যাঁ, তো সেখানে একটা কথা আছে, যুক্ত করো সবারও সঙ্গে। হ্যাঁ, তো লেটস বি in touch with our family members. Thank you very much.